বহুরূপতা জিনিসটা কি, মৌলিক পদার্থ গুলা কিছু কিছু মৌলিক পদার্থ প্রকৃতিতে ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করে। তাহলে কিছু কিছু মৌলিক পদার্থ প্রকৃতিতে ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করে, এদেরকে বহুরূপী মৌল বলে। বহুরূপী মৌল, বহুরূপী মৌলের এই রূপভেদকে বলা হয় বহুরূপতা। বহুরূপী মৌলের এই রূপভেদকে বলা হয় বহুরূপতা। যেমন অক্সিজেনের দুটা রূপভেদ, একটা অক্সিজেন একটা ওজোন। অক্সিজেন হিসাবে সে বাতাসের মধ্যে আছে, আর ওজোন হিসাবে সে ওজোন স্তরে আছে। এটা অক্সিজেনের রূপভেদ। আমরা মূলত কার্বনের রূপভেদ দুটি, একটা গ্রাফাইট বা কয়লা, আর একটা হীরক বা ডায়মন্ড। এই কার্বনের দুটা রূপভেদ আমরা পড়াবো। তাহলে আবার বলতেছি, কিছু কিছু মৌলিক পদার্থ প্রকৃতিতে ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করে, এদেরকে বহুরূপী মৌল বলে। বহুরূপী মৌলের এই রূপভেদকে বলা হয় বহুরূপতা। কার্বনের দুটি রূপভেদ, একটি গ্রাফাইট বা কয়লা, আর একটি হীরক বা ডায়মন্ড। আমরা গ্রাফাইট বা কয়লার গঠন, হীরক ও ডায়মন্ডের গঠন আলোচনা করব। প্রথমে আমরা গ্রাফাইটের গঠন আলোচনা করব। গ্রাফাইটের গঠন আলোচনা করার জন্য একটা ছবি আঁকতে হবে। আমি ছবিটা আঁকতেছি, তারপরে গঠন আলোচনা করতেছি। তোমরা ছবিটা এঁকে ফেলো। কার্বন ছোট করে আঁকতে হচ্ছে। কার্বন, 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 এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 আমরা জানি। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আর পরের কক্ষপথে 4টে ইলেকট্রন। কার্বন তার বহিস্থ কক্ষপথের 3টে ইলেকট্রন 3 কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এই দেখাচ্ছি, এই যে 3টা বন্ধন, সবগুলোতে 3টা করে বন্ধন আছে। এগুলোতে আরো আছে, এগুলো আছে, এগুলো আছে, অর্থাৎ সব কার্বনের 3টি করে বন্ধন আছে। তা কার্বন তার বহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন 3 কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটি ষড়ভুজ আকৃতি, ষড়ভুজ 6 বাহু ষড়ভুজ আকৃতির কাঠামো তৈরি করে। অনেকগুলো ষড়ভুজ আকৃতির কাঠামো একসঙ্গে যুক্ত হয়ে একটা জালিকা বা জাল উৎপন্ন করে। অনেকগুলা জাল মিলে একটা গ্রাফাইট বা গ্রাফাইট বা কয়লার স্তর সৃষ্টি হয়। তাহলে আমরা এইটুকু আবার বলতেছি, গ্রাফাইট গঠনে কার্বন তার বহিস্থ কক্ষপথের 4টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন 3 কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটি ষড়ভুজ আকৃতির কাঠামো তৈরি করে। অনেকগুলো ষড়ভুজ আকৃতির কাঠামো একসঙ্গে যুক্ত হয়ে একটি জালিকা বা জাল উৎপন্ন করে। এরূপ জালিকা বা জালকে গ্রাফাইটের স্তর বলে। স্তর, অনেকগুলো স্তর উপরে নিচে পাশাপাশি
গ্রাফাইটের মধ্যে থাকে অনেকগুলো স্তর। যেহেতু কার্বনের বহিস্থ কক্ষপথে 3টি ইলেকট্রন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, তাই প্রত্যেক কার্বনে 1টি ইলেকট্রন মুক্ত থাকে। 4টে ইলেকট্রন ছিল, 3টি সমযোজী বন্ধন আবদ্ধ হয়েছে, তাহলে 1টি ইলেকট্রন মুক্ত আছে। প্রত্যেক কার্বনে 1টি করে ইলেকট্রন মুক্ত থাকে। এই কার্বনের মুক্ত ইলেকট্রন একটা স্তর থেকে তার নিচে আরো স্তর আছে, বার্গারের মতো উপরের স্তর নিচের স্তর। একটা স্তরের মুক্ত ইলেকট্রন আরেকটা স্তরের কার্বনের সাথে চলাচল করতে পারে। এভাবে গ্রাফাইটে একটা স্তরের সাথে আরেকটা স্তরের যোগাযোগ বা সংযোগ তৈরি হয়। গ্রাফাইট বা কয়লা পানিতে দিলে ফুলে ওঠে, কারণ এই লেয়ারের মাঝখানে ফাঁপা অংশ থাকে, সেখানে পানিগুলো প্রবেশ করে। চাপ দিলে গ্রাফাইট বা কয়লা চুপসে যায়, কারণ দুই লেয়ারের মাঝখানে ফাঁকা থাকে, ব্যবধান থাকে। যখন চাপ দেওয়া হয় সেই ব্যবধানটা ভেঙে যায়, তখন দুটা লেয়ার লেগে যায়, তাই কয়লাকে চাপ দিলে চুপসে যায়। কয়লাকে গুঁড়া করে পেন্সিল তৈরি করে, পেন্সিল যেটা লেখে, পেন্সিলের শীট যেটাকে বলে, সেটা তৈরি করা হয়। গ্রাফাইট নরম প্রকৃত হয়, কারণ একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার শুধুমাত্র একটা মুক্ত ইলেকট্রন দিয়ে দুর্বল ভাবে আবদ্ধ থাকে, তাই গ্রাফাইট নরম প্রকৃতি হয়। গ্রাফাইটে যেতে প্রত্যেক কার্বনে 1টি করে মুক্ত ইলেকট্রন থাকে, তাই এই মুক্ত ইলেকট্রনের কারণে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। গ্রাফাইটে একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবহন করে। আমরা জানি অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবহন করতে পারে। এর জন্য বিভিন্ন ইলেকট্রোলাইসিস সেলে অ্যানোড হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষক কোষ, যেমন আমাদের ডাই সেল আছে, ব্যাটারির মধ্যে ভিতরে যে কালো দণ্ড, এটা গ্রাফাইটের দণ্ড। তাই বিভিন্ন ইলেকট্রোলাইসিস সেলে অ্যানোড হিসেবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা গ্রাফাইটের গঠন জানলাম, গ্রাফাইটে কেন বিদ্যুৎ পরিবহন করে সেটা জানলাম, গ্রাফাইট কেন নরম প্রকৃত হয় সেটা জানলাম, গ্রাফাইটকে চাপ দিলে কেন চুপসে যায় সেই কথাগুলো জানলাম। আমরা আরেকবার রিভিউ করে নেই। গ্রাফাইট গঠনে কার্বন তার বহিস্থ কক্ষপথের 4টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন 3 কার্বনের সাথে সমযোজী বন্ধন আবদ্ধ হয়ে এটি ষড়ভুজ আকৃতির কাঠামো তৈরি করে। অনেকগুলো ষড়ভুজ আকৃতির কাঠামো একসঙ্গে যুক্ত হয়ে একটা জালিকা বা জাল উৎপন্ন করে। এরকম একটা জালিকা বা জালকে বলা হয় গ্রাফাইটের স্তর। এরকম অনেকগুলো স্তর উপরে নিচে পাশাপাশি অবস্থান করে। এক স্তরের সাথে আরেক স্তরের সংযোগ আছে। কিভাবে সংযোগ আছে? আমরা জানি প্রত্যেকটা কার্বনের 3টি ইলেকট্রন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেছে, তাই একটা ইলেকট্রন মুক্ত আছে। এই মুক্ত ইলেকট্রনটি এক লেয়ার বা এক স্তর থেকে আরেক স্তরের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে, একটা দুর্বল বন্ধনের মাধ্যমে যুক্ত করে থাকে। গ্রাফাইটে যেহেতু একটা মুক্ত ইলেকট্রন থাকে, তাই গ্রাফাইট একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই জন্য গ্রাফাইট বিভিন্ন ইলেকট্রোলাইসিস সেল, তড়িৎ বিশ্লেষক কোষ, ব্যাটারি, বিভিন্ন রকম লেকলেস সেল, এইগুলাতে গ্রাফাইট অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু গ্রাফাইট একটা স্তরের সাথে আরেকটা স্তরের মধ্যে একটা ব্যবধান আছে, তাই গ্রাফাইটকে চাপ দিলে চুপসে যায়। গ্রাফাইটকে পানি দিলে পানি পেয়ে গ্রাফাইট ফুলে যায়। কারণ কয়লা ফুলে যাওয়ার কারণ আছে, এর মধ্যে ফাঁপা অংশ আছে, সেই ফাঁপা অংশের মধ্যে পানি অনায়াসে প্রবেশ করে। পানি প্রবেশ করার কারণে কয়লা ফুলে যায়। গ্রাফাইট এই কারণে নরম প্রকৃতি হয়। আমাদের পরীক্ষায় এসেছে গ্রাফাইট কেন বিদ্যুৎ পরিবহন করে, গ্রাফাইটের গঠন আলোচনা করো। এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসেছিল, এরকম ছবি এঁকে তোমাদের বর্ণনা দিতে হবে। তারপরে আমরা কার্বনের আরেকটা রূপভেদ, সেই রূপভেদের নাম হচ্ছে হীরক বা ডায়মন্ড। তোমরা জানো পৃথিবীর সর্ববৃহৎ হীরকের নাম হচ্ছে কোহিনূর। সম্রাট আকবরের মাথার তাজ মুকুটের মধ্যে ছিল, বর্তমানে এটা ফ্রান্সের মধ্যে সংরক্ষিত আছে। এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ডায়মন্ড, যার নাম হচ্ছে কোহিনূর। তা আমরা ডায়মন্ডের গঠন দেখাবো, দেখলে এখন বুঝতে পারবা ডায়মন্ড দেখতে কেমন। বিভিন্ন ইউটিউবে ডায়মন্ড দিয়ে সার্চ দিলে ডায়মন্ডের পিকচার চলে আসে।
সেখানে যেগুলো বুঝতে পারবা। ডায়মন্ড মূলত চতুষ্কোণীয় পিরামিড আকৃতির। ডায়মন্ডে এখন আমরা ছবি আঁকবো, এর গঠন বলবো। ডায়মন্ড, ডায়মন্ড বা বাংলায় বলে হীরক, আর ইংলিশে বলে ডায়মন্ড। হীরক গঠনে কার্বনের তার বহিস্থ কক্ষপথের 4টি ইলেকট্রন। হীরক গঠনে কার্বনের তার বহিস্থ কক্ষপথের 4টি ইলেকট্রনে ব্যবহৃত হয়। আমরা ছবিটা আগে এঁকে দেই, তাহলে সুবিধা হবে। এই দুটো কার্বন দিলাম, এটা ছোট হয়ে গেছে, বড় করে দিই। কার্বন, আচ্ছা এই গঠনটা পরে দিই। আমরা শুধু হীরক বা ডায়মন্ডের একটা ইউনিট, একটা একক আমরা গঠন দেব, তারপরে এটার মাধ্যমে আমরা আলোচনা করব। এই কার্বনের 4টা হাত দেখতে পাচ্ছি, তার মানে কার্বন তার বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন তার কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। হীরক গঠনে কার্বন তার বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রনই ব্যবহার করে। বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন 4 কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এই 4 কার্বনের সাথে সমযোজী বন্ধন আবদ্ধ থেকে একটা চতুষ্কোণীয় আকৃতি গঠন করে। আকৃতি কিভাবে নির্ধারিত হয়? নিউক্লিয়াস যোগ করে দিতে হয়। আমরা নিউক্লিয়াস যোগ করে দিই। এই একটা নিউক্লিয়াস, এই কার্বন নিউক্লিয়াস যোগ করলাম, এটা করলাম, এটা করলাম। আর এটা বাকি আছে, এটা। এখন দেখো যে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যদি ডায়মন্ডের ছবি দেখো, এরকম ছবিটা দেখতে পাবো। এটা আমরা 3D ছবি আমরা আঁকার চেষ্টা করছি। মাঝখানে একটা চতুস্তল আছে, এই তলতে 4টা লেয়ার বা দেওয়ালের মতো উপরে উঠছে, পিরামিডের মতো করে। এটা হচ্ছে হীরক বা ডায়মন্ডের গঠন। আমরা ডায়মন্ডের গঠনটা আরো আলোচনা করি। কার্বন তার বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রনে হীরক গঠনে ব্যবহার করে। কার্বন তার বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন 4 কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটি চতুষ্কোণীয় আকৃতি গঠন করে। এই চতুষ্কোণীয় আকৃতি কেন্দ্রে একটি কার্বন থাকে, এটা হচ্ছে কেন্দ্রের কার্বন। অসংখ্য চতুষ্কোণীয় আকৃতি একসঙ্গে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু তৈরি করে। তাহলে অসংখ্য চতুষ্কোণীয় আকৃতি একসঙ্গে যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু তৈরি করে। কেন্দ্রের কার্বনটি 4টি তল দ্বারা আটকানো থাকে, তাই হীরক খুব শক্তিশালী হয়। এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। হীরকের যেহেতু বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রনেই সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই হীরকের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই হীরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না। হীরকের যে 4টি তল আছে, এই 4টি তল এমন ভাবে হেলানো আছে, এর মধ্যে আলো প্রবেশ করলে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। যেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ফিজিক্সে তোমরা 8ম অধ্যায়ে পাবা। ক্লাস 8-এ অল্প একটু তোমরা পড়ে এসেছো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই জন্য হীরক রাতের বেলাও জ্বলে, আলো প্রবেশ করার পর সহজে বের হতে পারে না, তলগুলো এইভাবে হেলানো থাকে, এটাকে সংকট কোণ বলা হয়। উপরে আমরা পড়াবো 8ম অধ্যায়ে। সংকট কোণে আলো প্রবেশ করে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তাই ডায়মন্ড বা হীরকের অলঙ্কার তৈরি করা হয়। কারণ জল করে, উজ্জ্বলতার কারণে ডায়মন্ড বা হীরকের অলঙ্কার তৈরি করা হয়। এর ভিতরে কোনো সঞ্চালনশীল ইলেকট্রন বা
মুক্ত ইলেকট্রন না থাকার কারণে ডায়মন্ড কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারে না। হিরোকের 4টি তল কেন্দ্রীয় পরমাণুকে শক্তিশালী কাঠামোর মাধ্যমে আবদ্ধ করে রাখে। তাই হিরোকের গলনাঙ্ক স্পেক্ট্রাম অনেক বেশি হয়, হিরোক দৃঢ় প্রকৃতির হয়। তাহলে হিরোকের গঠনটা আমরা বললাম, আমরা আরেকবার রিভিউ করি। হিরোক গঠনে কার্বনের বহিস্থ কক্ষপথের 4টি ইলেকট্রনই ব্যবহৃত হয়। কার্বন তার বহিস্থ কক্ষপথের 4টি ইলেকট্রন 4 কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে একটি চতুস্তলক আকৃতি গঠন করে। এরূপ একাধিক চতুস্তলক আকৃতি একসঙ্গে যুক্ত হয়ে হিরোকের একটা বৃহদাকার কাঠামো তৈরি করে। যেহেতু প্রত্যেকটা চতুস্তলকের কেন্দ্রে একটি কার্বন থাকে, সেই কেন্দ্রের কার্বনকে 4টি তল শক্তিশালী কাঠামো দ্বারা আটকে রাখে। তাই হিরোক অনেক দৃঢ় হয়, হিরোকের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। হিরোকের কার্বনের বহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন হিরোক গঠনে ব্যবহৃত হয়। তাই হিরোকের কার্বনের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই হিরোক বিদ্যুৎ পরিবহন করে না। হিরোক অনেক বেশি দৃঢ় এবং মজবুত হওয়ার কারণে হিরোক দিয়ে কাঁচ বা গ্লাস কাটা হয়। এটা হচ্ছে হিরোকের গঠন। আমাদের মূলত এর সাথে হিরোকের গঠন আলোচনা করো, হিরোক কেন বিদ্যুৎ পরিবহন করে না। আরেকটা ব্যাপার বলা হয়নি, হিরোকের মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, তাই হিরোক রাতের বেলাও জ্বলজ্বল করে, উজ্জ্বল হয়। এই কারণে হিরোক দিয়ে বিভিন্ন রকম অলংকার সামগ্রী তৈরি করা হয়। তাহলে আমাদের একটা প্রশ্ন খুব সুন্দরভাবে পড়ানো হলো, তোমরা নিশ্চয়ই ছবিটা এঁকেছো। চতুস্তল আকৃতি আমরা এর আগে মিথেনের চতুস্তলকীয় আকৃতি দেখিয়েছিলাম। আমাদের এরপরের পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন, পি-সেল3 অষ্টক নীতি ও দুয়ের নীতি মানলেও পি-সেল5 শুধু দুয়ের নীতি তাহলে পি-সেল3 অষ্টক নীতি দুয়ের নীতি অনুসরণ করে, পি-সেল5 শুধু দুয়ের নীতি অনুসরণ করে। এই প্রশ্নটা তোমাদের পারার কথা। আমরা অষ্টক নীতি দুয়ের নীতি সম্বন্ধে অনেক পড়াশোনা করেছি। অষ্টনীতি প্রথমে সংজ্ঞা দিতে হবে। অষ্টনীতির সংজ্ঞায় বলতে হবে কোন মৌলের বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে মৌলটি সুস্থিতিশীল হয়, কারোর সাথে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করার প্রয়োজন পড়ে না। তাই প্রত্যেকটি মৌলিক পদার্থ তার বহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন রাখতে চায়। এই কারণে যাদের বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন নেই, সেই মৌলটি অন্য মৌলের সাথে ইলেকট্রন গ্রহণ বর্জন শেয়ার করে বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে আসে। বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে সুস্থিতিশীল হওয়ার নীতিকে বলা হয় অষ্টক নীতি। এটুকু আগে লিখতে হবে অষ্টক নীতি কাকে বলে। এরপরে দুয়ের নীতি, কোন মৌলের বহিস্থ কক্ষপথের অরবিটালে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে, এই বিজোড় ইলেকট্রন গুলো অন্য মৌলের বিজোড় ইলেকট্রনের সাথে যুগ্ম বা জোড়বদ্ধ হয়ে সুস্থিতিশীল হয়। তা অন্য মৌলের বিজোড় ইলেকট্রনের সাথে যুগ্ম বা জোড়বদ্ধ হয়ে সুস্থিতিশীল হওয়ার নীতিকে বলা হয় দুয়ের নীতি। অর্থাৎ সবগুলো অযুগ্ম ইলেকট্রন যুগ্ম বা জোড়বদ্ধ হবে, অন্য মৌলের অযুগ্ম ইলেকট্রনের সাথে যুগ্ম বা জোড়বদ্ধ হওয়ার নীতিকে বলা হয় দুয়ের নীতি। পি-সেল3 অষ্টক নীতি দুয়ের নীতি দুটাই মেনে চলছে, কিন্তু পি-সেল5
শুধু দুই নীতি মেনে চলছে। এটা আমরা এই অষ্টম নীতি দুই নীতির সংজ্ঞা দেওয়ার পর এখন আমরা ডায়াগ্রাম এঁকে দেখাবো। PCl3 ফসফরাস পারমাণবিক সংখ্যা 15, তোমরা জানো 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। আমরা দেখতে পাচ্ছি তার অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন 3টা। এই আছে ফসফরাস। ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1 এর বিজোড় ইলেকট্রন 1। তাহলে ফসফরাস আর ক্লোরিন যখন ডায়াগ্রাম তৈরি করে, ফসফরাস 3টা বিজোড় ইলেকট্রন 3 ক্লোরিনের 3টা বিজোড় ইলেকট্রনের সাথে যুগ্ম বা জোড়বদ্ধ হয় PCl3 গঠন করে। যেহেতু প্রত্যেকটা বিজোড় ইলেকট্রন যুগ্ম বা জোড়বদ্ধ হয়, তাহলে দুইয়ের নীতি মেনে চলে। আবার বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়, তাই অষ্টক নীতি মেনে চলে। আমরা ডায়াগ্রামটা এঁকে দেখাই। এই আছে ফসফরাস। আমরা শুধু বহিস্থ কক্ষপথ দিচ্ছি 15+, এই দুটো ইলেকট্রন এটা যুগ্ম বা জোড়বদ্ধ, এই যে এখানে, আর 3টা আছে বিজোড়, দিলাম 3টা বিজোড়, এই 3টা বিজোড়। ক্লোরিন এই 3 বিজোড়ের সাথে ক্লোরিন 3টা ক্লোরিন 17+, ক্লোরিন একটা বিজোড়, এই একটা বিজোড় ইলেকট্রন দিয়ে দিলাম, আর এগুলা জোড়া জোড়া আছে, দিলাম জোড়া জোড়া, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। এই বহিস্থ কক্ষপথ আমরা দেখিয়েছি। আরেকটা ক্লোরিন আসবে এই জায়গায়, ক্লোরিন 17+, একটা, দুটা, তিনটা, এই যে ক্লোরিন। আরেকটা ক্লোরিন আসবে এই জায়গায়, এখন তোমাকে দেখাইতে হবে যে হ্যাঁ PCl3 অষ্টম নীতি দুই নীতি মেনে চলছে। এই যে ফসফরাসের বহিস্থ কক্ষপথ 8টি ইলেকট্রন, ক্লোরিনের বহিস্থ কক্ষপথ 8টি ইলেকট্রন, ক্লোরিনের বহিস্থ কক্ষপথ 8টি ইলেকট্রন, 8টি ইলেকট্রন, বহিস্থ কক্ষপথ 8টি ইলেকট্রন হলে সেটা অষ্টম নীতি, অষ্টম নীতি মেনে চলছে। এরপরে দুই নীতির অযুগ্ম ইলেকট্রন ছিল ফসফরাসের 3টা অযুগ্ম ইলেকট্রনই 3টা ক্লোরিনের অযুগ্ম ইলেকট্রনের সাথে যুগ্ম হয়ে জোড়বদ্ধ হয়েছে, তাহলে দুই নীতিও মেনে চলছে। তাহলে PCl3 অষ্টক নীতি ও দুই নীতি উভয় মেনে চলে, এই কথাটা বলতে হবে। এরপরে PCl5 এর ক্ষেত্রে আরেকটু অন্যরকম বর্ণনা হবে। এটা তো PCl5 শুধু দুই নীতি মেনে চলে, তখন তোমাকে ফসফরাসের PCl5 ফসফরাসের এক্সাইটিং মোমেন্ট দেখাইতে হবে। 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1। এই যে এখানে জোড়া ছিল, এই জোড়াটা ভেঙে গেছে, একটা চলে গেছে 3d তে, 3d1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন বিজোড় ইলেকট্রন একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে PCl5 গঠনে বিজোড় ইলেকট্রন হয় 5টা। PCl5 গঠনে বিজোড় ইলেকট্রন হবে কয়টা? 5টি। 5টি বিজোড় ইলেকট্রন এখানে জোড়া ছিল, এটাকে বিজোড় করে দাও। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম।
এখন এই 5টা বিজোড় ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন বন্ধ আবদ্ধ হবে। এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা 17 প্লাস 17 প্লাস ক্লোরিনের একটা আনপ্যার ইলেকট্রন থাকে, দিলাম। এগুলো জোড়া ইলেকট্রন, জোড়া ইলেকট্রন, জোড়া, এখানে জোড়া ইলেকট্রন, জোড়া ইলেকট্রন, হয়ে গেল PCl5। আর PCl5 এর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ফসফরাসে বহিস্থ কক্ষপথ ইলেকট্রন হয়েছে 10টা। তা 10টা হলে তো অষ্টম নীতি মানে নেই। কিন্তু ফসফরাসের যে কয়টা আনপেয়ার ইলেকট্রন ছিল বা বিজোড় ইলেকট্রন ছিল, প্রত্যেকটা বিজোড় ইলেকট্রন ক্লোরিনের বিজোড় ইলেকট্রনের সাথে যুগ্ম বা জোড়বদ্ধ হয়ে স্থিতিশীল হয়েছে। তাই ফসফরাস P2 এর নীতি মেনে চলছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা অষ্টম নীতি মানে নাই, এটা শুধুমাত্র 2 এর নীতি মেনে চলছে। আমাদের এই প্রশ্নটা হয়ে গেল। সবাই ছবিটা নিশ্চয়ই এঁকে ফেলছো। এত পরে এখনো আসে নাই সাদিয়া, দেখি আমি সাদিয়া আসছে কিনা। এখন আছে 9 জন, দীপু, নাজা, নিশাত, পিয়াল, প্রিয়তি, সামান্তা, তাওহিদ, তমা। আর শুধু সাদিয়া আসেনি, সাদিয়া ফোন দিতে হবে। ওকে, আর পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন হলো অধাতু আয়নিক সমযোজী 2 ধরনের বন্ধন গঠন করলো। আমরা এখানে লিখে দিচ্ছি অধাতু আয়নিক সমযোজী 2 ধরনের বন্ধন গঠন করলো। দুই ধরনের বন্ধন গঠন করলো ধাতু শুধু সমযোজী বন্ধন গঠন করে, ধাতু শুধু আয়নিক বন্ধন গঠন করে। তাহলে অধাতু আয়নিক সমযোজী 2 ধরনের বন্ধনের গঠন করে, আর ধাতু শুধু আয়নিক বন্ধন গঠন করে। এই প্রশ্ন লেখার সময় তোমাকে অধাতু ও আয়নিক বন্ধনের সংজ্ঞা, সমযোজী বন্ধনের সংজ্ঞা, আয়নিক বন্ধনের শর্ত, সমযোজী বন্ধনের শর্ত আগে লিখতে হবে। লেখার পর তোমাকে ব্যাখ্যা দিতে হবে এই প্রশ্নের ব্যাখ্যা। প্রথমে আয়নিক বন্ধনের সংজ্ঞা দেই। ধাতু ও অধাতুর মধ্যে বন্ধন গঠনকালে ধাতু পরমাণু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কাকে বলে সংজ্ঞাটা দিয়ে দিলাম। এরপর আয়নিক বন্ধনের শর্ত। 1 নম্বর শর্ত ধাতু অধাতুর মধ্যে ঘটে, ধাতু ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। 3 নম্বর শর্ত উভয় পরমাণু নিকটতম নিষ্ক্রিয়াশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। 4 নম্বর শর্ত উভয় পরমাণু অষ্টক নীতি বা 2 এর নীতি মেনে চলে। 5 নম্বর শর্ত এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এই আয়নিক বন্ধনের 5টি শর্ত বলতে হবে।
অ্যাপ্রের সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধনের শর্ত বলতে হবে। সমযোজী বন্ধন অধাতু অধাতুর মধ্যে বন্ধন গঠনকালে উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন তৈরি করে তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধনের শর্ত: 1 নম্বর শর্ত, অধাতু অধাতুর মধ্যে এই বন্ধন গঠিত হয়। 2 নম্বর শর্ত, উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে। 3 নম্বর শর্ত, উভয় পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। 4 নম্বর শর্ত, উভয় পরমাণু অষ্টক নীতি বা 2 এর নীতি মেনে চলে। 5 নম্বর শর্ত, এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। শর্ত দিতে হবে। এরপরে তোমাকে বলতে হবে, যেহেতু অধাতু আণবিক বন্ধনের শর্তের মধ্যে আছে ধাতু অধাতু, আবার অধাতু সমযোজী বন্ধনের শর্তের মধ্যে আছে অধাতু অধাতু, তাই অধাতু আণবিক সমযোজী 2 ধরনের বন্ধনই গঠন করতে পারে। উদাহরণস্বরূপ হাইড্রোজেন একটা অধাতু বা ক্লোরিন একটা অধাতু। ক্লোরিন দিয়ে দিই, ক্লোরিন যখন ধাতুর সাথে বন্ধন আবদ্ধ হয় সোডিয়াম ক্লোরাইড, তখন আয়নিক বন্ধন। ক্লোরিন যখন হাইড্রোজেনের সাথে বন্ধন আবদ্ধ হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, অধাতু অধাতু, তখন সমযোজী বন্ধন। দুটোর ডায়াগ্রাম দিয়ে দিতে হবে। সোডিয়াম ক্লোরাইড ডায়াগ্রাম উদাহরণ হিসেবে তুমি যেটাই উদাহরণ দাও, ক্লোরিনের সাথে সোডিয়াম ধাতু অধাতু আয়নিক বন্ধনের ডায়াগ্রাম দিতে হবে। ক্লোরিনের সাথে হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ডায়াগ্রাম দিতে হবে। একটা আয়নিকের ডায়াগ্রাম, একটা সমযোজী ডায়াগ্রাম দিয়ে বলতে হবে এভাবেই অধাতু আয়নিক সমযোজী উভয় বন্ধন গঠন করতে পারে। অপরদিকে ধাতু শুধু আয়নিক বন্ধনের শর্তের মধ্যেই বিদ্যমান, তাই ধাতু কখনোই সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। ধাতু সবসময় আয়নিক বন্ধন তৈরি করে। উদাহরণস্বরূপ সোডিয়াম ধাতু, এটা ক্লোরিনের সাথে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। এটা ডায়াগ্রাম দিয়ে দিবা। তাহলে হচ্ছে এইভাবে আমাদের এই প্রশ্নটার ব্যাখ্যা দিতে হবে। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাওহীদ আসো? তাওহীদ, তুমি সমযোজী বন্ধনের শর্তগুলো বলো। সমযোজী বন্ধনের শর্ত বলো, বলো। কে বলতে পারো না? ভুলে গেলে তো চলবে না, ভাষায় তো করতে হবে। তাহলে পড়ে গেলাম, পড়াইলাম আর তুমি রেখে দিলা, তাতে লাভ হবে না তো। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাব সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা আমাদের মাধ্যমিক লেভেলে বেশ ইম্পর্টেন্ট না, কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে অনেক ইম্পর্টেন্ট। আমাদের দুই একটা নৈর্বৃত্তিকের জন্য এই বন্ধনটা লাগে। এই কারণে আমাদের পড়াইতে হয়, বেসিক ডেভেলপ করার জন্য পড়াইতে হয়। সন্নিবেশ সমযোজী বন্ধনে আমরা চলে গেলাম। সন্নিবেশ সমযোজী বন্ধন। এই দীপু মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সন্নিবেশ সমযোজী বন্ধন, এটাও একটা সমযোজী বন্ধন, তবে আবার স্টার মিটিং দিতে হবে। আবার কানেক্ট করো সবাই।
সন্নিবেশ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে কিছু ডিফারেন্স বা পার্থক্য বিদ্যমান। আমরা সংজ্ঞাটা বলি, তোমরা সাথে সাথে লিখে নিবা এবং মুখস্থ করে ফেলবা। তাহলে আমাদের সংজ্ঞাটাই পড়তে হবে আর দু একটা উদাহরণ করতে হবে। যদি দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠনের সময় প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যুগল মানে জোড়া, প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যুগল শুধুমাত্র একটি পরমাণু থেকে আসে, তাহলে সমযোজী বন্ধন গঠনের সময় প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যুগল শুধুমাত্র একটি পরমাণু থেকে আসে এবং এই ইলেকট্রন যুগল যদি দুটি পরমাণু সমানভাবে শেয়ার করে উভয়ের মধ্যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকেই বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। আবার বলতেছি, যদি দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যুগল একটি মাত্র পরমাণু থেকে আসে এবং এই ইলেকট্রন যুগল উভয় পরমাণু সমানভাবে শেয়ার করে উভয়ের মধ্যে যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকেই বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এমনি সমযোজী বন্ধনে উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করে, কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনে উভয় পরমাণু ইলেকট্রন দেয় না, একজনেই জোড়া জোড়া ইলেকট্রন দেয়, আরেকজন শুধু সমানভাবে শেয়ার করে, আরেকজন কোনো ইলেকট্রন দেয় না। আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এই উদাহরণটা আমাদের পরীক্ষায় নৈবিত্তিক গুলোতে এসেছে, তোমরা তোমাদের তো গাইডও আছে, গাইডের মধ্যে দেখবে বিভিন্ন বোর্ডের প্রশ্ন, সেখানে নৈবিত্তিক এই প্রশ্নটা পাবা, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কোন কোন বন্ধন বিদ্যমান। এটা পরীক্ষায় এসেছিল, অ্যামোনিয়াম ক্লোরাইড এর মধ্যে কোন কোন বন্ধন বিদ্যমান। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের আমরা মেকানিজমটা যদি বুঝি, মেকানিজম মানে ক্রিয়া কৌশল, কিভাবে গঠিত হয়েছে। এই হচ্ছে নাইট্রোজেন 7+ বস্তু কক্ষপথে 5টা ইলেকট্রন, 2টা 3 4 5, 3টা থেকে আনপেয়ার বা বিজোড় আর এক জোড়া থেকে পেয়ার বা জোড়। এই নাইট্রোজেনের 3 আনপেয়ারের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়। তিনটা হাইড্রোজেন যুক্ত হয় অ্যামোনিয়া NH3 উৎপন্ন হয়, কিন্তু এটা অ্যামোনিয়াম NH4 আরো একটা এইচ আছে, মানে এই এইচটা ঘটনাটির এই এইচটা কোথায় যুক্ত হয়, এই হচ্ছে এইচ, এই এইচ তার একটা ইলেকট্রন বর্জন করে এইচ প্লাস হইছে কোনো না কোনো ভাবে, কোথাও একটা ইলেকট্রন বর্জন করে এইচ প্লাস হয়েছে, কোথাও না কোনো ভাবে হয়েছে, এটা আমরা জানি না। এই এইচ প্লাস রাসায়নিক বন্ধন ঘটতেছে, তখন এইচ প্লাসটা অ্যামোনিয়ার সাথে চলে আসছে, এইচ প্লাস সেখানে বন্ধন তৈরি করছে। এই এইচ প্লাস এর মধ্যে কি আছে, আমাকে সামান্তা আছে না, এইচ প্লাস এর মধ্যে কি আছে বলো, ইলেকট্রন প্রোটন নিউট্রন এই সম্বন্ধে বলতে হবে, কি আছে। আচ্ছা আচ্ছা, আর নিউট্রন। সামান্তা যে প্রশ্নটা পড়েছে কিছু সঠিক হয়েছে। তোমাদের মনে রাখতে হবে হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না,
শুধু একটা প্রোটন আছে, ইলেকট্রন তো ছেড়ে দিয়ে দিছে, শুধু একটা প্রোটন আছে, নিউট্রন তো হাইড্রোজেনে থাকে না। মনে রাখতে হবে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম কি হাইড্রোজেন বলে, হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই। ডিউটেরিয়ামের একটা নিউট্রন আর ট্রিটিয়ামের দুটো নিউট্রন। হাইড্রোজেনের কোনো নিউট্রন নেই, এই জন্য H প্লাস কে কখনো কখনো প্রোটনও বলে। H প্লাস কে কোথাও কোথাও দেখবে H প্লাস কে লিখছে প্রোটন, যেহেতু এর মধ্যে শুধু প্রোটনই আছে একটা, তাই একে প্রোটনও বলা হয়। আমাদের পরীক্ষায় এসেছিল যে H প্লাস কে কেন প্রোটন বলা হয়, 2 মার্ক হিসেবে পরীক্ষা এসেছিল। তখন তোমাকে বলতে হবে H প্লাস, যেহেতু হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন একটা প্রোটন বিদ্যমান, একটা ইলেকট্রন বর্জন করে H প্লাস আয়নে পরিণত হয়েছে, তাই H প্লাস এর মধ্যে কোনো ইলেকট্রন নেই, শুধুমাত্র একটি প্রোটন আছে, তাই H প্লাস কে প্রোটনও বলা হয়। এখন এই H প্লাসটা এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, একটা ইলেকট্রন সেটা বর্জন করছে, তাই একটা ইলেকট্রন হারিয়ে সে অনেকখানি উদ্গ্রীব বা মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। মরিয়া হয়ে ঘুরে বেড়া নতুন শব্দ, মানে উদ্গ্রীব হয়ে ঘুরে বেড়া, যে আমার কোনো ইলেকট্রন নাই, আমি ইলেকট্রনটা হারিয়ে ফেলেছি, আমার একমাত্র ইলেকট্রনকে আমি হারিয়ে ফেলেছি। তখন এই H প্লাসটা অনেক বেপরোয়া হয়ে যায়, অনেক সক্রিয় হয়ে যায়, আশেপাশে যা থেকে তার সাথে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে, অনেক অনেক সক্রিয় হয়ে যায় H প্লাস। এই H প্লাস এই অ্যামোনিয়ার কাছে আসলো, আসার পর দেখলো যে দুটি ইলেকট্রন পড়ে আছে, আমার তো কোনো ইলেকট্রনই নেই, তখন H প্লাসটা দ্রুত গতিতে এখানে সে ডায়াগ্রাম তৈরি করে ফেলে। এখানে যখন ডায়াগ্রাম তৈরি করলো, তখন যে দুটো ইলেকট্রনের সাথে সমানভাবে শেয়ার করলো, সেই দুটো ইলেকট্রনের কন্ট্রিবিউট হচ্ছে নাইট্রোজেন, এই কন্ট্রিবিউশন হচ্ছে নাইট্রোজেনের, নাইট্রোজেন দুটো ইলেকট্রনে দিয়েছে। যখন নাইট্রোজেন দুটো ইলেকট্রন হাইড্রোজেনকে দেয়, তখন নাইট্রোজেন হয় ধনী বা ধনাত্মক, কারণ কেউ যদি অনেক কিছু ডোনেট করে প্রয়োজনের অতিরিক্ত, তখন তাকে ধনাত্মক বা ধনী বলা হয়। তখন এই অ্যামোনিয়াটা সামগ্রিকভাবে হয়ে যায় প্লাস। প্লাস বলতে কার প্লাস, এটা নাইট্রোজেনের প্লাস, কিন্তু এটা কি সে নাইট্রোজেন কি ইলেকট্রন বর্জন করছে, বর্জন করে নাই, দুটো ইলেকট্রনে শেয়ার করছে, দুটো ইলেকট্রন যুগলে নাইট্রোজেন দিয়েছে। নাইট্রোজেন দেওয়ার কারণে সামগ্রিকভাবে অ্যামোনিয়ামটা হয় প্লাস। এই জন্য দেখবা যে অ্যামোনিয়াম রেডিকেল বা যৌগমূলক এনে প্লাস চিহ্ন দেওয়া থাকে, প্লাস চিহ্ন, আর অ্যামোনিয়াম হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মকের আকর্ষণে একটা ক্লোরিন এই অবস্থায় ছিল, কোনো কারণে হয়তো হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে সে এইভাবে আসে, হাইড্রোজেন কাছ থেকে জোর করে ইলেকট্রন নিয়েছিল, এই ক্লোরিন এই প্লাসের টানে দৌড়ে দৌড়ে চলে আসে। কারণ আমরা জানি প্লাস মানে আকর্ষণ করে, এটা হচ্ছে গৌণ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এই ক্লোরিনটা চলে আসে প্লাসের টানে, চলে আসে এখানে, এই প্লাস মানে আকর্ষণ সৃষ্টি হয়, হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই তিন হাইড্রোজেনের যে বন্ধন, এটা সমান সঙ্গে ইলেকট্রন শেয়ার করছে, এই তিনটা হচ্ছে সমযোজী বন্ধন। এইখানে যে বন্ধনটা তৈরি হয়েছে এটা আমরা বক্স করে দিলাম। এখানে নাইট্রোজেন একাই দুটো ইলেকট্রন দিয়েছে, হাইড্রোজেন কোনো ইলেকট্রন দিতে পারেনি কারণ ইলেকট্রন ছিল না। এই বন্ধনটার নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এখানে প্লাস মানে যে আকর্ষণ করতেছে, এটা গৌণ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়েছে ক্লোরিন, এটা আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন দুভাবে গঠিত, একটা প্রত্যক্ষ আয়নিক বন্ধন, একটা পরোক্ষ, এটা পরোক্ষ আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন পাইলাম, সমযোজী বন্ধন তিনটা পাইলাম, সন্নিবেশ বন্ধন একটা পাইলাম। এখন আমরা সন্নিবেশ বন্ধনের সংজ্ঞাটা দেই, তাহলে তোমাদের কাছে সংজ্ঞাটার সাথে মিলাইলে বুঝে যাবা। সন্নিবেশ বন্ধনের সংজ্ঞা আমরা বলেছিলাম, যদি দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যুগল একটি মাত্র পরমাণু থেকে আসে, এই ইলেকট্রন যুগল আসছে নাইট্রোজেন থেকে, এবং এই ইলেকট্রন যুগল যদি উভয় পরমাণু মানে হাইড্রোজেন নাইট্রোজেন দুজনে সমানভাবে শেয়ার করে যে রাসায়নিক বন্ধন গঠন করে, সেই রাসায়নিক বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে তিনটা সমযোজী, একটা সন্নিবেশ সমযোজী, একটা আয়নিক বন্ধন আছে। আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা নৈমিত্তিক হিসেবে এসেছিল, বহুপদী নৈমিত্তিক। অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কোন কোন বন্ধন বিদ্যমান, 1 আয়নিক, 2 সমযোজী, 3 সন্নিবেশ সমযোজী। উত্তর ছিল 1 2 3, এইভাবে পরীক্ষা এসেছিল। ওকে, এরপরে আমরা দুই একটা ডায়াগ্রাম দিব, যে ডায়াগ্রাম গুলো তোমাদের মধ্যে ওই ডায়াগ্রামের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে। আমরা প্রথম যে ডায়াগ্রামটা দিব সেটা হচ্ছে N2O5।
আমরা সমযোজী যৌগের অনেকগুলো ডায়াগ্রাম করার জন্য লিখে দিয়েছিলাম, তার মধ্যে দুটো বলেছিলাম যে আমরা পরে করাবো, সেটা হচ্ছে N2O5 আর একটা হচ্ছে N3H। এই দুটা সন্নিবেশ বন্ধন এদের সাথে জড়িত, তাই তখন আমরা পড়াই নাই। আমরা বলেছিলাম সন্নিবেশ বন্ধন যখন পড়াবো তখন আমরা এদের ডায়াগ্রাম এঁকে দেবো। এখন আমরা N2O5 এর ডায়াগ্রাম আঁকবো। নাইট্রোজেন সাধারণত 3 যোজনী প্রদর্শন করে। যদি কোথাও দেখো যে 5 যোজনী প্রদর্শন করছে, তখন তোমাকে কনফার্ম হতে হবে এখানে সন্নিবেশ বন্ধন আছে। তাছাড়া নাইট্রোজেন কখনোই 5 যোজনী প্রদর্শন করতে পারে না। তাহলে এখন আমরা এই N2O5 এর ডায়াগ্রামটা আঁকবো। তোমরা দুই একজন, আমি 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা দেখে 2 মিনিটের মধ্যে কেউ আঁকতে পারো নাকি। যদি কেউ আঁকতে পারো তা আমাকে ডায়াগ্রামটা খাতা উঁচু করে দেখাবা। আমি 2 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, না পারলে আমি করে দেবো N2O5 এর ডায়াগ্রাম। 2 মিনিট সবাই করো, দেখি কেউ পারো নাকি। সাদিয়া তো নাই আজকে, সাদিয়া অ্যাবসেন্ট, বাকি সবাই প্রেজেন্ট। কি পারতেছে কেউ? তাওহিদ পারতেছ না? থ্যাংক ইউ।
কারো হয়েছে? তাহিদ, কত সময় নিবে? সামান্ত হয়েছে? তাহলে করে দিব। করে দেয়। আর N2O5 এটা সমযোজী, ধাতু অধাতু অধাতু সমযোজী, তবে এর মধ্যে সন্নিবেশ সমযোজীও আছে। যেহেতু নাইট্রোজেনের যোজনী 5, নাইট্রোজেন সাধারণত যোজনী 5 প্রদর্শন করতে পারে না, 3 করে। যদি কখনো 5 করে বুঝতে হবে সন্নিবেশ বন্ধন আছে। আমরা এখন ডায়াগ্রামটা আঁকতেছি। এটা নাইট্রোজেন 7+, এটা অক্সিজেন 8+, এটা নাইট্রোজেন 7+। নাইট্রোজেন অক্সিজেন হচ্ছে কয়টা? 5টা অক্সিজেন। এই পাশে আরো একটা অক্সিজেন দেই 8+, আরেকটা অক্সিজেন দিলাম, 3টা অক্সিজেন হলো। আরো একটা অক্সিজেন দিলাম এখানে, আরো একটা অক্সিজেন দিলাম। এখন আমরা মোটামুটি ছবিটা এঁকে বলতে এখন ইলেকট্রন গুলো মিলিয়ে দিব। ইলেকট্রন মিলানো একটা টাফ ব্যাপার। নাইট্রোজেনের মোট 60টি ইলেকট্রন, 5টি ইলেকট্রন বহিস্থ কক্ষপথে, 3টি সে সমযোজী বন্ধন তৈরি করবে আর 2টি করবে সন্নিবেশ। আমরা এখানে 2টা সন্নিবেশ দিয়ে দিলাম নাইট্রোজেনের সন্নিবেশ, এখানে সন্নিবেশ বন্ধন গঠন করছে নাইট্রোজেন, এখানে করছে সমযোজী। সমযোজী করলে নাইট্রোজেন 2টা দিলে অক্সিজেনও 2টা দিতে হবে, অক্সিজেনও 2টা দিয়েছে, সমান সঙ্গে ইলেকট্রন শেয়ার করছে। তা নাইট্রোজেন কয়টা হলো? 2 3 4, আরো একটা ইলেকট্রন নাইট্রোজেন আছে, দিলাম এই পাশে। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন হয়ে গেল। অক্সিজেন ইলেকট্রন আমরা দিব। এবার এই অক্সিজেনের দিকে তাকাই। এই অক্সিজেনের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকে 6টা, 2টা থাকে বিজোড় আর 2 জোড়া থাকে জোড়। এই জোড় গুলো দিলাম, এই জোড় ফাঁকা দিই, অক্সিজেন ফাঁকা। এই জোড় দিলাম, এইখানে দিই বিজোড়, অক্সিজেন 2টা বিজোড় থাকে, এই পেশারটা এই পেশারটা দিলাম। এই যে অক্সিজেনের 6টা ইলেকট্রন হয়েছে, 2 4 5 6, এটা সমযোজী বন্ধন তৈরি করেছে, অর্থাৎ এই নাইট্রোজেন এখানে একটা ইলেকট্রন সমান সঙ্গে ইলেকট্রন শেয়ার করছে। এই হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে 5টি ইলেকট্রন, এখানে দিলাম 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন সন্নিবেশ করেছে। আরো নাইট্রোজেন আছে 3টা ইলেকট্রন, এখানে একটা দিয়েছি, এখানে 2টা। এই 2টা ইলেকট্রন নাইট্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে এও 2টা ইলেকট্রন দিয়েছে, দিলাম 2টা ইলেকট্রন। সমযোজীতে সমান সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে। ওকে, এখন অক্সিজেনের এর 2টা ইলেকট্রন তো হলো, অক্সিজেন আরো আছে 4টা। অক্সিজেন বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, 2 4 5 6। এই অক্সিজেনের বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। ছয়টা ইলেকট্রন।
6 দিয়ে 8 হয়েছে, এরও 6টা আছে, 2 7 6টা। এখন আমরা মিলাই দেই কোথায় কোন বন্ধন আছে, চিন্তা করতে হবে। এখানে সমযোজীও আছে, সন্নিবেশও আছে। এখানে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করছে, অর্থাৎ নাইট্রোজেনও করছে 2টা, অক্সিজেনও 2টা। এটা সমযোজী, এটাও সমযোজী, নাইট্রোজেন একটা, অক্সিজেন একটা, সমান সংখ্যক শেয়ার, সমযোজী। এটাও সমযোজী, সমান সংখ্যক শেয়ার, নাইট্রোজেন একটা, অক্সিজেন একটা। এটা সমযোজী, নাইট্রোজেন 2টা, অক্সিজেন 2টা। আমরা সমযোজী বন্ধনগুলো পেয়ে গেলাম। তারপরে সন্নিবেশ সমযোজী, এটা সন্নিবেশ সমযোজী। এখানে নাইট্রোজেন দিয়েছে, অক্সিজেন পুরো ইলেকট্রন দেয় নাই। এটা সন্নিবেশ সমযোজী, এখানে নাইট্রোজেন দিয়েছে, অক্সিজেন দেয় নাই। তাহলে আমরা সমযোজী বন্ধন পাইলাম, সন্নিবেশ সমযোজী বন্ধনও পাইলাম। সন্নিবেশ সমযোজী বন্ধনকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, কখনো কোনো বইয়ের মধ্যে, গাইডের মধ্যে পাবা। এটা ডায়াগ্রামটা যদি আমরা এইভাবে না দেখি, জাস্ট এইভাবে দেখাইতাম, তাহলে এরকম হইতো এন ও এন ও ও ও ও। এইটা খাতায় লিখে রাখো যে এই যে তীর চিহ্ন এই দুটা সন্নিবেশ, এটা সমযোজী, এটা সমযোজী, এটা সমযোজী, এটা সমযোজী। হ্যাঁ, এই হচ্ছে N2O5 এর সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা ডায়াগ্রাম আঁকলাম, আমি বুঝিয়ে দিলাম কোনটা সমযোজী, কোনটা সন্নিবেশ সমযোজী। এটা আমরা করে দিলাম। তোমাদের হোমওয়ার্ক থাকলো N3H। এবার এটা তোমরা পারবা, বাসায় চিন্তা করলেই পারবা। এরকম ডায়াগ্রাম আঁকবা N3H এর। এটা আমাকে নেক্সট দিন, অর্থাৎ আজকে কি বৃহস্পতিবার, যদি আজকে বৃহস্পতিবার হয় তাহলে আবার শনিবার, শনিবারে এটা তোমরা হোমওয়ার্ক, আমার খাতা, আমি যাকে বলবো সে খাতা উঁচু করে দেখাবো। আমি সবার হোমওয়ার্ক দেখবো ওই দিন, প্রথমে আমি সবার হোমওয়ার্কটা দেখবো, তারপরে আমি নতুন পড়ায় যাবো। তাহলে ঠিক আছে, সবাই সুস্থ থাকো।